তো মূল্যস্ফীতির বিষয়ে আমরা দেখছি যে এখনো আমরা এটার ক্ষেত্রে খুব একটা সফল হতে পারিনি। এবং তার বিপরীতে আমি আরেকটা বলবো যে তার পাশাপাশি যে দরিদ্র যারা জনগণ, শুধু দরিদ্র না, এখন আরো হচ্ছে যে যারা নিম্ন আয়ের, ফিক্সড ইনকাম গ্রুপের নিম্ন আয়ের, তাদের জন্য কিন্তু এই খোলা বাজারে বিভিন্ন পণ্য বিক্রির পরিমাণ এবং পণ্যের ভ্যারাইটি বেশি করে করানো উচিত। কিন্তু ইতিমধ্যে আমরা দেখলাম যে কিছু কিছু এই সার্ভিস টিসিবি ট্রাকে করে যে দেওয়ার কথা সেগুলি বন্ধ করে দিয়েছে পণ্য বিক্রিগুলো। এটা কিন্তু একেবারেই সঠিক সিদ্ধান্ত হয়নি। এই দুর্মূল্যের সময়ে আমাদেরকে এই সামাজিক নিরাপত্তা বেষ্টনীর পরিমাণটা বাড়াতে হবে। সরকারের অর্থের অনেক চাপ রয়েছে, অর্থ জোগাড় করাটা, আমাদের কর জিডিপি হার এত কম, তো কিন্তু তার পাশাপাশি এইটা আপনাকে অন্য আরেকটা জায়গা থেকে এনে এই হিসাবটা করতে হবে। তারপরে সরকার এর মধ্যে কি করলেন যে প্রায় 100টার উপরে পণ্যের উপরে ভিএটি, মূল্য সংযোজন কর, সম্পূরক কর এগুলি করলেন পণ্য এবং সেবার উপরে। এখন অনেকগুলিতে কমিয়েছে বটে, এবং বলা হচ্ছে যে সবগুলি দরিদ্র মানুষ কিংবা নিম্ন আয়ের মানুষকে টাচ করবে না, কিন্তু আসলে বাজারে প্রত্যেকেরই কিছু না কিছু কম করে হলেও কিনতে হয়। খাদ্যপণ্য, কাপড় চোপড়, নিত্য প্রয়োজনীয় পণ্য, ওষুধ, মোবাইল টেলিফোন, মোবাইলের বিল, সেগুলিতে অবশ্য অনেকগুলাতে কমিয়েছে। কিন্তু বিষয়টা কি, যখন আমি মূল্য সংযোজন কর বাড়াই, এটা তো একটা পরোক্ষ কর, এবং পরোক্ষ করটা আয় নির্বিশেষে সকলের উপর সমানভাবে পড়ে। আমাকেও 15 টাকা দিতে হচ্ছে, অন্য আরেকজনকেও 15 টাকা দিতে হচ্ছে, যার ইনকাম কম বা বেশি। সুতরাং এটা একটা রিগ্রেসিভ, অর্থাৎ এটা কিন্তু প্রগতিশীল না, এটার বিপরীত একটা কর ব্যবস্থাপনা, সেটা আমরা চাই না। কিন্তু আমরা দেখছি যে আমাদের কর কাঠামোটা ক্রমান্বয়ে এই পরোক্ষ করের উপর নির্ভরশীল হয়ে গেছে। বর্তমানে 65% মতোই হচ্ছে পরোক্ষ কর থেকে আসে, আর প্রত্যক্ষ যেটা আয় করের মাধ্যমে, যেতে আমি আয় যত হবে তার উপরে কর হবে, সেটার পরিমাণ কিন্তু অনেক কম, প্রায় অর্ধেক, তো 35% মতো। তো সেইখানে আমাদের জোর দিতে হবে। এবং আমরা বুঝতে পারছি যে সরকারের হাতে টাকা নাই। আগে সরকারে এমন লুটপাট করে টাকা নিয়ে গেছে দেশের বাইরে। তাছাড়া যে কর ব্যবস্থাপনার মধ্যে দুর্বলতা রয়েছে, কর আদায়, যাদের কর দেওয়ার কথা তারা অনেকেই কর ফাঁকি দিচ্ছেন, যাদের যে পরিমাণ টাকা দেওয়ার কথা সেই পরিমাণ দিচ্ছে না। তারপরে কর জালটা বিস্তার করা, অনেকেই কিন্তু কর দেওয়ার উপযুক্ত, তারা কিন্তু কর জালের ভিতরে আসছে না। তারপরে আরো একটা বিষয়, অনেক প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, অনেক ব্যক্তি, তারা বিভিন্ন ধরনের কর রেয়াত পেয়ে থাকে। কোথাও আমি নতুন করে উৎপাদন করব কোনো একটা খাতের, সেই খাতে কর রেয়াত দেওয়া হলো, কিংবা কোথাও কোনো একটা পণ্য রপ্তানি করা হবে বলে সেখানে কর রেয়াত দেওয়া হলো। হ্যাঁ, শুরুর দিকে এটা খুব ভালো তাদেরকে একটা সেই শিল্পটাকে গড়ে ওঠার জন্য, কিন্তু এটা তো অনন্তকাল ধরে চলতে পারে না। এটা থামাতে হবে এক জায়গায়, 5 বছর 6 বছর পরে যখন এটা মোটামুটি দাঁড়িয়ে যাবে তখন সেখানে বন্ধ করে দিতে হবে, দিয়ে আরেক জায়গায় সুবিধাটা দিতে হবে সবাইকে। তাহলে না আপনার শিল্প গড়ে উঠবে। আপনারা আমাদের বেশি শিল্পায়ন হচ্ছে না কেন, এটাও একটা কারণ যে কোনো একটা খাতের উপরই আমরা কিন্তু নির্ভরশীল হয়ে পড়ছি, সেখানেই সব সুযোগ সুবিধা। এবং এটার ফলে শুধু শিল্পায়নের বহুমুখীকরণ ক্ষতিগ্রস্ত হচ্ছে না, সরকার তো ওই কর থেকে বঞ্চিত হচ্ছে। সুতরাং ওই সমস্ত জায়গাগুলি, লুপহোলসগুলো যেখানে আছে, যেখানে ছিদ্রগুলি রয়েছে, সেই ছিদ্রগুলি বন্ধ করার কাজে হাত দিতে হবে। এইভাবেই কিন্তু সরকারের আর্থিক ব্যবস্থাপনাটা করতে হবে। তা না হলে সরকারের যে এত প্রাধিকার রয়েছে, একদিকে আপনাকে উন্নয়ন প্রকল্প হাতে নিতেই হবে, কতখানি আর কমাতে পারেন? কারণ পাবলিক ইনভেস্টমেন্ট, উন্নয়ন প্রকল্প যদি কম করে একেবারেই কমিয়ে দেওয়া হয়, তাহলে তো সেখানে আপনার কর্মসংস্থান সৃষ্টি হবে না একেবারে। কারণ ব্যক্তি খাতের বিনিয়োগ অনেক কম, বিদেশি বিনিয়োগ অনেক কম। তারপরে এইটা যদি সরকারি বিনিয়োগও কমে যায়, তাহলে একটা অর্থনীতির মধ্যে একটা স্থবিরতা নেমে আসবে, আমরা তো সেটা চাই না। তো সেই অবস্থার জন্য আর কি সরকারকে সব দিকেই একটা ভারসাম্য বজায় রেখে পদক্ষেপগুলি নিতে হয়। দেখেন, অনেক তো সমস্যাগুলির সবগুলিতে আসলে এই সময় হাত দেওয়া যাবে না। মূল যে সমস্যাগুলি, মূল্যস্ফীতি, এটা সবাইকে এফেক্ট করছে, আঘাত করছে, এবং 3 বছর থেকে তো বটেই।
তো সেইখানে সেইটার মধ্যে হাত দিতে হবে যে এইটাকে কিভাবে, হ্যাঁ এইখানে যদি সরকার না সুবিধা করতে পারে, না সফল হতে পারে, স্বাভাবিকভাবেই মানুষ অসন্তুষ্ট হবে, সরকারের জনপ্রিয়তারও বিষয় রয়েছে। যদিও এটা রাজনৈতিক সরকার না, তারপরেও অনেক সমর্থন পেয়ে এই সরকার এসেছে। সবাই চেয়েছেন এইরকম একটি সরকার যেটা কিনা বৈষম্য বিরোধিতার কথা বলবে, বৈষম্যহীন একটা সমাজ প্রতিষ্ঠাতে সহায়তা করবে। তো বৈষম্যহীন সমাজ গড়তে গেলে আপনাকে তো মানুষকে স্বস্তি দিতে হবে, সুতরাং সেটাই সরকারের প্রাধিকার হতে হবে। তবে আমি বলবো যে এটার পাশাপাশি উদ্যোগ তো নেওয়া হয়েছে, এটার জন্য একটু সময় হয়তো লাগবে, কিছুটা সময় লাগবে। আরও কিছু সমস্যা আমাদের যেগুলো রয়েছে সেগুলোতে হাত দিয়েছে, যেমন কিনা ধরেন আমাদের যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ, এটা কিন্তু একেবারে পতন হয়ে গিয়েছিল। এমনভাবে আমাদের এক সময় যে $48 বিলিয়ন ছিল, কমতে 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 এটা এখন দেখেন $20 বিলিয়ন মধ্যে এসেছে। এখন এটার পতনটা থামানো গেছে। আমরা দেখছি যে ইতিমধ্যেই রেমিটেন্স প্রচুর বাড়ছে, রপ্তানিও বেড়েছে। সুতরাং এখানে একটা পজিটিভ চিহ্ন, এটা থামানো গেছে পতনটা এবং বাড়ার দিকে। আগের অবস্থায় যেতে অনেক সময় লাগবে, কিন্তু এটা একটা ভালো খবর এই জন্য যে যদি আমাদের রপ্তানি আয় বাড়ে তাহলে কিন্তু আমদানিটাও বাড়াতে হবে। আপনার মনে আছে যে আগের সরকারের আমলে আগের গভর্নর যেটা করেছিলেন যে এত কমে যাচ্ছে রিজার্ভ, তারা কি করলো, সেটার ব্যালেন্স অফ পেমেন্টের ভারসাম্য বজায় রাখার জন্য আমদানিটা সংকোচন করে ফেললো, যে বিলাসবহুল পণ্য আমদানি করা যাবে না। কিন্তু এর সাথে সাথে কি হলো, এই যে সমস্ত পণ্য যেমন ধরেন মূলধনী যন্ত্রপাতি কিংবা কাঁচামাল ইত্যাদি আমদানিও কমে গেল। তার মানে হচ্ছে যে তারা এত খরচ একদিকে, তারপরেও তারা এইটা টাইটেনিংয়ের ফলে তারা করতে পারছিল না আমদানিটা, এবং উৎপাদন ক্ষতিগ্রস্ত হচ্ছিল। উৎপাদন ক্ষতিগ্রস্ত হওয়া মানে উৎপাদন যদি কমে, কেউ যদি তার উৎপাদন কমিয়ে দেয়, তার মানে হচ্ছে তার ওখানে নিয়োগ, তার কর্মসংস্থানও কমানো হচ্ছে, অর্থাৎ চাকরিও কমে যাচ্ছে। সুতরাং এটার একটা চেইন ইম্প্যাক্ট পড়ে যায়। তো এখন যদি আমরা এই বৈদেশিক মুদ্রার রিজার্ভটাকে এই একটা ভালো অবস্থান থেকে পতন রোধ করে উপরের দিকে নিতে পারি, তাহলে কিন্তু একটা ইম্পোর্টটাকে আরেকটু বাড়ানো যাবে, বিশেষ করে কাঁচামাল এবং মূলধনী যন্ত্রপাতি, যাতে কিনা উৎপাদন করতে পারে, উৎপাদনের খরচটাও কমে। এইটা একটা, সেটার জন্য আবার তার পাশাপাশি আপনার টাকা এবং ডলারের বিনিময় হারটা, এখানেও আমরা একটা ভোলেটিলিটি দেখতে পাচ্ছি। টাকার অবনমন হচ্ছে, টাকার ডিভ্যালুয়েশন হচ্ছে, তার মানে হচ্ছে যে ইম্পোর্ট আরও, আমদানি আরও কস্টলি হয়ে যাচ্ছে। সেই ব্যাপারেও একটা নজর দিতে হবে যে এটার কিভাবে বাজারে যথেষ্ট পরিমাণ ডলার থাকলে এটা আসলে করে, আপনার একটা ভারসাম্য অবস্থার মধ্যে আসে, যে একটা পর্যায়ে হ্যাঁ ফ্লাকচুয়েট হয়ে তারপরে একটা জায়গায় আসবে। তো সরকার তো ইতিমধ্যেই আগেও ছিল রেমিটেন্সের উপরে 2.5% প্রণোদনা দেওয়া হতো, তারপরেও কিন্তু রেমিটেন্স আসলে ফর্মাল চ্যানেলে, ব্যাংকিং চ্যানেলে অত বেশি আসতো না, হুন্ডির মাধ্যমে। এখনও হুন্ডি চলছে, কিন্তু ফর্মাল চ্যানেলে অনেক বেশি আসছে, সেইটাকে এনকারেজ করতে। রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলিতেই তো অনেক ধরনের অনিয়ম হয়েছে, এবং অনেক ধরনের যে ঋণ খেলাপি, তাদেরই তো এখনো পর্যন্ত ঋণ খেলাপির দিক থেকে সরকারি মালিকানাধীন ব্যাংকগুলোতেই বেশি। প্রত্যেকটা ব্যাংকই এখন, কেন্দ্রীয় ব্যাংক শুরু করেছে, এটা ধাপে ধাপে হবে। যেই সমস্ত ব্যাংকগুলি ট্রাবল ব্যাংক, সেগুলাতেই কিন্তু হবে এখন ধাপে ধাপে, একবারে তো আপনি এতগুলি করতে পারবেন না। সুতরাং প্রত্যেকেরই হওয়া উচিত। অফকোর্স মূল বিষয়টা হচ্ছে ব্যাংকে আসলে সুশাসনের অভাব, একটা যে স্ট্রাকচারাল রিফর্ম দরকার, কাঠামোগত সংস্কার, এই সংস্কারগুলি তো হয়নি আসলে। অতীতে হয়েছে বিভিন্ন সময়ে, ওই IMF কিংবা বিশ্ব ব্যাংকের তত্ত্বাবধানে, তারপরে যে ওই রিফর্ম পিরিয়ডে কিছু কিছু ভালো করেছে, বিশেষ করে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলো ওই পিরিয়ডে ভালো করেছে, কিন্তু তারপরে ওই প্রোগ্রামগুলি শেষ হয়ে যাওয়ার পরে তখন আর যেই কে সেই হয়ে গেছে। কিন্তু আসলে আমরা দেখেছি যে ক্রমান্বয়ে অর্থনীতির যে মৌলিক স্তম্ভগুলা, ফান্ডামেন্টালসগুলা, এগুলি কিন্তু দুর্বল থেকে দুর্বলতর হয়েছে।
হ্যাঁ, উন্নতি কিছু হয়েছে কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু ওগুলো স্পোরাডিকভাবে, কিন্তু একটা ধারাবাহিকভাবে উন্নতি এবং উন্নতিটাকে সাস্টেইন করার জন্য, টেকসই করার জন্য যে স্তম্ভগুলি থাকে সেইখানে কিন্তু আসলে হাত দেওয়া হয়নি। আমাদের যে উন্নয়নের জন্য যেটা দরকার, যে ব্যক্তি খাতের বিনিয়োগ, বিদেশি বিনিয়োগ, এইগুলোতে আমরা কোনো উন্নতি দেখি নাই, যার কারণে কিন্তু পর্যাপ্ত পরিমাণে কর্মসংস্থান তৈরি হয়নি। আবার যে উন্নতি দেখানো হয়েছে, তো সেই উন্নতি যদি এতই হয়ে থাকে তাহলে এটা কোথা থেকে আসলো? আমাদের কৃষি, শিল্প এবং সেবা খাত, সেগুলোতে এক ধরনের উন্নতি হয়েছে, কিন্তু তার মানে এত না যে এই উন্নতিটা এই এত প্রবৃদ্ধির মধ্যে প্রতিফলিত হবে। তারপরে আবার উন্নতি যদি হলোই, তাহলে কর্মসংস্থান কোথায়? এত যুবক বেকার কেন? এত যুবক নিট পপুলেশন কেন? অর্থাৎ কোনো নট ইন এমপ্লয়মেন্ট, এডুকেশন, ট্রেনিং, সেটা কেন? অর্থাৎ আসলে উন্নয়নটা সুষমভাবে হয়নি, এবং যতখানি চাকচিক্যময় করে দেখানো হয়েছে ততখানি ছিল না। তারপরে এখন বর্তমানে আমরা যে সমস্যাগুলির মধ্যে রয়েছি, প্রায় প্রতিটি সূচকের মধ্যেই কিন্তু সমস্যা রয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকার যেই অর্থনীতিটা পেয়েছে সেটা কীরকম, সেটা আমরা দেখেছি যে উচ্চ মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ক্ষেত্রে অবনমন হয়েছে, তারপরে পাবলিক ইনভেস্টমেন্ট অর্থাৎ যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি, সেইখানে সেটার বাস্তবায়নের সমস্যা, সেখানে কিন্তু বাস্তবায়ন করতে যে দুর্নীতি, অপচয় ইত্যাদি হয়েছে আমাদের। তারপরে বিদ্যুৎ এবং জ্বালানির দাম ক্রমান্বয়ে বেড়েছে, ব্যাংকিং খাতে চরম বিশৃঙ্খলা, ঋণ খেলাপির পরিমাণ ক্রমান্বয়ে বেড়ে যাওয়া, দেশের বাইরে টাকা চলে যাওয়া, এরকম যত ধরনের অর্থনৈতিক সমস্যা আছে সেগুলি কিন্তু বহাল রয়েছে, এবং এই অন্তর্বর্তীকালীন সরকার এগুলো পেয়েছে। এখন তার মধ্যে আমরা দেখলাম যে অন্তর্বর্তী সরকার এসে কিছু কিছু পদক্ষেপ নিয়েছে। সেই পদক্ষেপগুলোর মধ্যে প্রথমেই যে এই যে মূল্যস্ফীতি, যেটা 11% পৌঁছে গিয়েছে, এবং খাদ্য মূল্যস্ফীতি 13% পৌঁছেছে, এখন 14তেও চলে গিয়েছিল, সেইটার লাগাম টেনে ধরার জন্য কিছু নীতিগত পদক্ষেপ নেওয়া, সেটা কিন্তু নেওয়া হয়েছে। আপনারা জানেন যে যখন মূল্যস্ফীতি উপরে থাকে তখন কয়েকটা নীতিমালা নিতে হয়। প্রথমত মুদ্রানীতি, সেটাকে একটা সংকোচনমূলক মুদ্রানীতি গ্রহণ করতে হয়। কিন্তু আমরা আগে কি দেখেছি যে এই বিগত সরকার এই যে মূল্যস্ফীতির চাপটা গত 3 বছর থেকেই কিন্তু রয়েছে, কিন্তু বিগত সরকারের আমলে কি করা হয়েছে, একটা গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য এই মূল্যস্ফীতির যে কমানোর জন্য মুদ্রানীতিটাকে, সেটাতে তারা হাত দেয়নি। তারা এই যে সুদের হারের মধ্যে একটা ক্যাপ দিয়ে রেখেছিল, অর্থাৎ যে ঋণ নেওয়ার হার এবং আমানত রাখলে সেটার হার, এটার মধ্যে 9-6 করে রেখেছিল। অথচ দেখেন যে মূল্যস্ফীতি 9% উপরে, 9.5-10 এরকম করে চলছিল, অর্থাৎ তার টাকা এত সস্তা হয়ে গিয়েছিল, এবং মানুষের হাতে যখন টাকা সস্তায় ঋণ পায় তখন সেটা তো বাজারে যায়, এটা একটা, এবং ওই বিশেষ গোষ্ঠীকে সহায়তা করার জন্য। তারপরে আর তার পাশাপাশি কি করতে হয়, যে আর্থিক পদক্ষেপও নিতে হয়, যে আপনি সংকোচনমূলক মুদ্রানীতি করার পরেও শেষের দিকে এসে বিগত সরকারের অধীনে কেন্দ্রীয় ব্যাংক এই আন্তর্জাতিক মুদ্রা তহবিলের শর্ত হিসাবে তারা সেই সুদের হারটাকে, ক্যাপটা তারা তুলে দিল, পুরোটাও তুলে দিল না, তারা একটা তথাকথিত স্মার্ট রেট, যে 6 months অ্যাভারেজ রেট একটা করেছিল সেটা। কিন্তু তার পাশাপাশি যে আমার আর্থিক নীতি, অর্থাৎ কি আমি খরচ করব, যে সরকারের যে উন্নয়ন ব্যয়গুলি হয় পাবলিক ইনভেস্টমেন্টে, সেখানেও কিন্তু লাগাম টেনে ধরতে হবে। সেখানে আমরা দেখলাম যে তথাকথিত মেগা প্রজেক্টের নামে এত লক্ষ লক্ষ কোটি টাকা খরচ হচ্ছে, কিন্তু সেটার মধ্যে আবার অপচয় হচ্ছে, দুর্নীতি প্রচুর হচ্ছে, সেই টাকাগুলি তো আবার বাজারে যাচ্ছে। তো সেখানে মুদ্রানীতি এবং আর্থিক নীতি দুইটা বিপরীতমুখী অবস্থানে ছিল। এবং তার পাশাপাশি কি ছিল, যে
কিছু কিছু যারা বাজারে প্লেয়ার, অর্থাৎ যারা আমদানি করছে, যেগুলো পণ্য আমরা বাইরে থেকে এনে থাকি, যেমন চিনি, তেল, গম ইত্যাদি, এই সমস্ত পণ্য তারা গুটি কয়েক হাতে গোনা 3-4 জন নিয়ে আসে। আবার যে সমস্ত প্লেয়ার যারা সাপ্লায়ার দেশীয় পণ্যের, তারাও কিন্তু কৃত্রিমভাবে অনেক সময় বাজারে সংকট সৃষ্টি করে রাখছিল। যে তথাকথিত সিন্ডিকেশন এটাকে বলা হয়, যে এমনকি তৎকালীন বাণিজ্য মন্ত্রীও বলেছিলেন, এখনও আমরা শুনছি যে এই যে একটা গোষ্ঠী এটাকে, অর্থাৎ যে বাজারে অলিগোপলিস্টিক বিহেভিয়ার থাকে এবং সিন্ডিকেশনের মাধ্যমে তারা বাজারটাকে নিয়ন্ত্রণ করে, সেইটা অর্থাৎ আমরা বাজার ব্যবস্থাপনাটাও করতে দেখিনি সেই তখনকার সময়। সুতরাং আগে তৎকালীন এই সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছিল এই মুদ্রার মূল্যস্ফীতি কমিয়ে আনার ক্ষেত্রে। অথচ আমাদের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা, যেটার মূল্যস্ফীতি 80% কাছাকাছি গিয়েছিল, তারা 1 বছরের মাথায় 2 বছরের মাথায় কিন্তু সেটাকে কমিয়ে এনে একেবারে নেতিবাচকের দিকে নিয়ে গেছে। অর্থাৎ আপনার যদি যথোপযুক্ত নীতিমালা থাকে তাহলে কিন্তু এটা সম্ভব। তো এখন যেই বিষয়টা আমরা দেখছি সেটা হচ্ছে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এসে মূল্যস্ফীতি কমানোর জন্য বিশেষ নজর দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংক থেকে এই মুদ্রানীতিটাকে আরও সংকোচনমূলক করা হয়েছে, অর্থাৎ এখানে পলিসি নীতি সুদহার, যে সেই নীতি সুদহারটা বাড়ানো হয়েছে 10%। তার মানে হচ্ছে যে ব্যাংকগুলোতে যে ঋণ দেওয়ার সুদের পরিমাণ সেটাও আরও বেড়ে যাবে অটোমেটিক্যালি 15-16%। এটা করার একটা ক্ষতিকর দিকও আছে, নেতিবাচক দিকও আছে। তার মানে হচ্ছে যে যারা বিনিয়োগ করবে তাদের তো কস্ট অফ প্রোডাকশন বেড়ে যাবে। কিন্তু দেখেন, এত বেশি মূল্যস্ফীতি, তখন আসলে সংকোচনমূলক মুদ্রানীতির প্রয়োজন পড়ে বিভিন্ন দেশে। কিন্তু তারপরেও আমরা দেখছি যে এখানে খুব একটা এখনো পর্যন্ত কাজ করছে না। এটা দুটো কারণ। একটা হচ্ছে যে কিছুটা সময় লাগে, আপনার আজকে মুদ্রানীতিটা নিলাম, কালকেই কয়েক মাসের মধ্যে হয়ে যাবে না, 1 বছর 1.5 বছর সময় লাগে। দ্বিতীয়ত হচ্ছে আবার যে সে আর্থিক নীতিমালার আর্থিক খরচ কিংবা আর্থিক পদক্ষেপগুলো, সেখানেও আসলে আমাদের আরও কাটছাট। আমরা দেখেছি যে ইতিমধ্যেই সরকারের পক্ষ থেকে যে অপ্রয়োজনীয় প্রকল্প, রাজনৈতিক বিবেচনায় যে প্রকল্পগুলি নেওয়ার কথা বলা হয়েছে, সেগুলি নেওয়া হয়েছে এর আগে, সেগুলিতে কাটছাট করা হবে। অর্থাৎ যে মুদ্রানীতি এবং অর্থনৈতিক নীতির সাথে সাযুজ্য এটা করার কথা বলা হয়েছে।